দর্শক, গতকালকে 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন এবং তারপরে আমরা দেখেছি মন্ত্রী পরিষদে 5 জন অন্তর্ভুক্ত হয়েছেন, 2 জন প্রতিমন্ত্রী হয়েছেন, 3 জন মন্ত্রী হয়েছেন, 1 জন প্রতিমন্ত্রী মন্ত্রী হিসেবে প্রমোশন পেয়েছেন। এই খবরগুলো আমরা জানি। গতকালকে বঙ্গভবনে বড় আয়োজন ছিল। বঙ্গভবনে প্রচুর অতিথি ছিলেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি তারা দরবার হলে হেঁটে গিয়েছেন। সেই সব দৃশ্য লাইভ টেলিভিশনের পর্দায় ফুটে উঠেছে। সেই চিত্রগুলো আমরা দেখেছি। সেই চিত্রগুলো যখন আমরা দেখেছি তখন একটা দারুণ ব্যাপার চোখে পড়েছে টেলিভিশনের ক্যামেরায়। সেই দারুণ ব্যাপারটা হচ্ছে বঙ্গভবনে আমরা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেয়েছি। বঙ্গবন্ধুর ছবি টাঙানো ছিল, অথচ আমরা ইউনূস আমলে দেখেছি যে তৎকালীন সেই মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি বঙ্গভবনে একটি অনুষ্ঠানে গিয়ে বঙ্গবন্ধুর ছবি কেন ঝুলবে সেটার জন্য নানা ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলেছিলেন এবং বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন। বঙ্গবন্ধুর ছবি নামিয়ে সেখানে নিজে ছবি তুলে সেই সরানোর ক্রেডিট দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দিয়েছিলেন। হঠাৎ করে বঙ্গবন্ধুর ছবি ফিরে আসলো কিভাবে, কেন, কি দৃশ্য দেখা গেল, পূর্বে কি ঘটনা ঘটেছিল, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম গতকালকে 23তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সেখানে হলরুমে সেই শপথ অনুষ্ঠানে যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মানে নতুন পুরাতন রাষ্ট্রপতি দুজন হেঁটে গিয়েছেন তখন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। আমরা একটু সেই চিত্রগুলো আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে এই স্থির চিত্রটা দেখুন, যেখানে মানে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ এবং নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা হেঁটে আসছেন এবং মাথার উপরে দেখুন যে এই সেই ফ্রেমে আমরা 4 জনের ছবি দেখছি। তার মধ্যে বঙ্গবন্ধুর ছবি 2 নম্বরে দেখা যাচ্ছে, এরপরে তাজউদ্দিন আহমেদ এবং কামারুজ্জামানের ছবি এবং বামে আরো 2 জন জাতীয় নেতার ছবি। অর্থাৎ ছবিটাকে যদি একটু বড় করা যায় তাহলে সেখানে জাতীয় 4 নেতা এবং বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে। আপনারা যে স্থির চিত্রটা দেখালাম সেটারই একটু ভিডিও চিত্র দেখুন এবং ভিডিও চিত্র এই ভিডিও চিত্রে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর সাথে জাতীয় 4 নেতার ছবিও আছে, বঙ্গবন্ধুর ছবিও আছে। এবার আরেকটা স্টিল ছবি দেখুন, যেখানে একেবারে 5 জনের ছবি দেখা যাচ্ছে, বঙ্গবন্ধু মাঝখানে, 2 পাশে 2 জন করে জাতীয় 4 নেতা, তাজউদ্দিন আহমেদ, কামারুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী এবং সৈয়দ নজরুল ইসলাম, এই 4 জনের ছবি সেখানে শোভা পাচ্ছে। সেই ছবি আমরা দেখেছি। পুরাতন রাষ্ট্রপতি এবং নতুন রাষ্ট্রপতি যখন হাঁটছেন তখন তো দেখলাম, এবার প্রধানমন্ত্রী যখন হাঁটছেন তখন একটু দেখা দরকার। প্রধানমন্ত্রী হাঁটার এই দৃশ্যটা দেখুন, সেখানেও আমরা দেখছি বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে এবং 3 জনের ছবি দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর ছবি। এবং এই কালবেলার ভিডিও সহ আরো একটি ভিডিওতে আপনারা ব্যাপারটা একেবারে স্পষ্ট দেখে নিন। মাননীয় প্রধানমন্ত্রী যখন সস্ত্রীক হেঁটে যাচ্ছেন বলরুমের দিকে, অনুষ্ঠান কক্ষে, অনুষ্ঠান স্থলে, মঞ্চে, ঠিক তখন তার পেছনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার ছবি। কিন্তু হঠাৎ করে বঙ্গবন্ধুর ছবি আবারও বঙ্গভবনে কিভাবে আসলো? এটা কি নতুন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন হাফিজউদ্দিন আহমেদ তিনি এসে যোগ করেছেন, নাকি শাহাবুদ্দিন চুপ্পু থাকাকালীনই পরবর্তী সময়ে এটা আবার যোগ করা হয়েছে? আমরা দেখেছি যে বলরুমে মানে একেবারে যেখান থেকে সব থেকে বেশি দৃশ্যমান হয় সেখানে বঙ্গবন্ধুর একটা বড় ছবি ছিল। সেই ছবিটা নামিয়েছিলেন তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং নামিয়ে তিনি কিভাবে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই ভিডিও থেকে কিছু অংশ আপনারা দেখে আসুন। এই ভিডিওতে সেই দৃশ্য দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর ছবি থাকা অবস্থায় এবং না থাকা অবস্থায় ব্যাপারগুলো পরিষ্কার করা হচ্ছে এবং তৎকালীন
সময়ে আমরা দেখেছি মাহফুজ আলমকে মানে ফেসবুকে পোস্ট দিতে এই ব্যাপারে যে ফ্যাসিস্টের ছবি কেন এখনো বঙ্গভবনে থাকবে এবং সেই ছবি নামানোর ঘটনাতে জুলাই যোদ্ধাদের কাছে তিনি নতুন করে বীর হিসাবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে শেখ হাসিনার সরকারের তুলনামূলক চিত্র এঁকে যে কাজ কর্মগুলো করা হয়েছে সেগুলো যে গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত নয় সেটা হয়তো ইতিহাসে কোনো না কোনো দিন তারা বুঝতে পারবেন। কারণ শেখ হাসিনার অপশাসনের যে অভিযোগগুলো আমরা করি সেইগুলো যদি মানে কোর্টে সমস্ত প্রমাণিতও হয় তবুও সেই অপরাধের জন্য আপনি কোনোভাবেই মৃত বঙ্গবন্ধুকে দায়ী করতে পারেন না। বঙ্গবন্ধু নিশ্চয়ই কানে কানে এসে এই 15.5 বছরে গণভবনে শেখ হাসিনাকে কানে কানে কুমন্ত্রণা দেননি, সুতরাং এই দায় তার উপরে চাপে না। আবার এই বঙ্গবন্ধুর ছবি নামানোর ব্যাপারই শুধু না, তৎকালীন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র উপদেষ্টা তাকে পাশ কাটিয়ে অন্য একজন উপদেষ্টার মানে ব্যক্তিগত টেলিফোনে কোনো অফিসিয়াল আদেশ না দিয়ে সারা পৃথিবীতে যত কনসুলার অফিস রয়েছে বাংলাদেশের সমস্ত অফিস থেকে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি একদিনে নামানোর ঘটনাও ঘটেছিল। অর্থাৎ ডক্টর ইউনূসের আমলে যা কিছু হয়েছে সেই ম্যাক্সিমামগুলোই যে সংবিধান বিরোধী, আইন বিরোধী হয়েছে সেগুলো তো আমরা জানি। কিন্তু এখন যখন বিএনপি সরকার এবং নতুন রাষ্ট্রপতির শপথ হলো যেদিন এবং সেই সময়ে বিএনপিরই একজন নেতা যিনি স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, তিনি বেশ কয়েকদিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি দায়িত্ব পালন করা অবস্থায় বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবনে দেখছি, এটা একটা রাজনৈতিক সৌন্দর্য। যখন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান হেঁটে যাচ্ছেন, তার পেছনে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার 5 জনের ছবি দেয়ালে শোভা পাচ্ছে, এই ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশটাই আসলে আমরা চাই। আমরা চাই হিংসা, বিদ্বেষ, হানাহানি এই সব কিছুর ঊর্ধ্বে থাকবে মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধে অবভিয়াসলি মুজিবনগর সরকারের নেতৃত্বেই তো মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুজিবনগর সরকার অর্থাৎ জাতীয় 4 নেতা এবং সেই সময়ে পাকিস্তানে কারাবন্দী অবস্থায় থাকা বঙ্গবন্ধুর ক্রেডিট যদি আপনি অস্বীকার করতে চান, তাদের স্মৃতি, তাদের ছবি যদি মুছে ফেলতে চান, তাহলে ইতিহাস এর দায় শোধ করবে হয়তো এর চাইতেও নোংরা কোনো ঘটনা দিয়ে, যেদিকে আমরা যেতেও চাই না, যেটা আমরা প্রত্যাশাও করি না। কারণ আমরা সাধারণ মানুষ একটু শান্তিতে এবং রাজনৈতিক সহ অবস্থানের মধ্যে বাস করতে চাই। 5 বছর পরে একটা যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার প্রয়োগ করতে গিয়ে আমাদের মনে যেন এই কনফিউশন তৈরি না হয় যে কাকে ভোট দেব, কে ভালো। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ বঙ্গবন্ধু এভিনিউ, হাজার হাজার মানুষ মঞ্চে দাঁড়িয়ে দেশের সবচেয়ে প্রাচীন বিরোধী দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা বক্তব্য দিলেন। সময় বিকেল 5:22। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবে মাত্র বক্তব্য শেষ করেছেন, মাইক থেকে সরে দাঁড়িয়ে বললেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর ঠিক সেই মুহূর্তে বিস্ফোরণ, একের পর এক গ্রেনেড, ধোঁয়া, চিৎকার, রক্ত, মানুষের ছুটাছুটি। এটা কি শুধু সন্ত্রাসী হামলা ছিল? এটা ছিল রাষ্ট্রীয় মদদে বিরোধী দল এবং বিরোধী দলের নেত্রীকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক সুনিপুণ পরিকল্পনা। আর যেই পরিকল্পনা হয়েছিল, তৎকালীন হাওয়া ভবন থেকে যেই পরিকল্পনার নির্দেশদাতা ছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 1975-এ বঙ্গবন্ধু কন্যাকে যারা হত্যা করতে পারেনি সেই পরাজিত শক্তি 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল, বঙ্গবন্ধুর উত্তরাধিকারকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সেই কুচক্রী গোষ্ঠী 2024 সালের 5 আগস্ট ঘটিয়েছে। 2004 সালের 21 আগস্ট বিকেল 3টা থেকে আওয়ামী লীগের মধ্যম সারির নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। 4টার দিকে শুরু হয় জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য। বিকেল 4:30টার দিকে সমাবেশে আসেন প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যে ট্রাকে মঞ্চ বানানো হয়েছিল তার পেছনে ছিল সিঁড়ি, সিঁড়ির পাশেই ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী গাড়ি। শেখ হাসিনা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন ট্রাকের শেষ প্রান্তে, তার দুপাশে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, তার খুব কাছেই ছিলেন তার নিরাপত্তা কর্মীরা। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তারপর আসলো সেই মুহূর্ত, বিকেল 5:22। শেখ হাসিনার বক্তব্য শেষ, তিনি মাইক থেকে সরে যাচ্ছেন, আর তখনই প্রথম গ্রেনেড। প্রথম বিস্ফোরণের সাথে সাথে
ট্রাকে থাকা নেতাকর্মীরা শেখ হাসিনাকে বসিয়ে দিয়েছিলেন। এরপর আরো বিস্ফোরণ শুরু হয়, ধোঁয়ায় ঢেকে যায় চারদিক, পুরো এলাকা অন্ধকার। নিরাপত্তা কর্মীরা ওনাকে দ্রুত ট্রাক থেকে নামানোর চেষ্টা করেন, কিন্তু তখনই আরেকটা গ্রেনেড ট্রাকের ঠিক পেছনে আঘাত করে। তখন সবাই বঙ্গবন্ধু কন্যাকে ঘিরে ধরেন, একটা পর্যায়ে মানব ঢাল তৈরি করে ওনাকে সেখান থেকে সরানো হয়, কারণ পরবর্তী বিস্ফোরণটা যে কারো জীবন কেড়ে নিতে পারত। সেই হামলার সময় বঙ্গবন্ধু কন্যার পা থেকে স্যান্ডেল ছিটকে যায়, চশমা হারিয়ে যায়। আর নিচে থেকে নিরাপত্তা কর্মীরা যখন জানান যে ট্রাকের যে তেলের ট্যাঙ্ক ওইটা ফুটো হয়ে গেছে, যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, এর পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা শেখ হাসিনাকে গাড়ির কাছে নিয়ে যান। কিন্তু তখনও বিপদ শেষ হয় নাই। গাড়ির চারদিকে গুলি ছোড়া হয়, গ্রেনেড ছোড়া হয়, চাকায় গুলি করা হয়। তৎকালীন সময়ে দেহরক্ষী মাহবুব গুলিবিদ্ধ হন এবং নিহত হন ঘটনাস্থলে। কিন্তু গাড়ির সুরক্ষা ব্যবস্থা এবং চালকের দক্ষতার কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন বেঁচে যান। তাকে নিরাপদে সুধা সদনে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। গাড়িতে তখনও গুলির দাগ, প্রিন্টারের চিহ্ন, চাকা পাংচার। একটা গাড়ি সেদিন বঙ্গবন্ধু কন্যার প্রাণ বাঁচিয়েছিল। সেই গাড়ি বঙ্গবন্ধু কন্যার আশ্রয় হয়ে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও শেখ হাসিনা তখন ঘটনাস্থল ছাড়তে চান নাই, কারণ উনার সামনে অসংখ্য মানুষ আহত অবস্থায় পড়েছিল, লাশ পড়েছিল, রক্তাক্ত নেতাকর্মী যারা তার বক্তব্য শুনতে এসেছিল তাদের অনেকেই তখন হাসপাতালের পথে, কেউ রিক্সায়, কেউ বেবি ট্যাক্সিতে, কেউ ভ্যানে। হামলার পর বঙ্গবন্ধু এভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, হাসপাতালে নেওয়ার মতো পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ছিল না। ইভেন হসপিটালে যাদের ট্রিটমেন্ট না দেওয়া হয় সেজন্য বিএনপির একাধিক শীর্ষ পর্যায়ের নেতা চিকিৎসকদেরকে ফোন করে হুমকি দিয়েছিল। হাইরে রাজনীতি! একটা রাজনৈতিক সমাবেশ মুহূর্তের মধ্যে মৃত্যুর মিছিল বানিয়ে সেখানে 16 জন মানুষকে হত্যা করা হলো। পরবর্তীতে আইভি রহমান সহ আরো অনেকেই মারা গেলেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 24 জন, আহতের সংখ্যা শত শত। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা ছিল। এত বড় হামলা, একটা রাজনৈতিক দলের প্রধান নেত্রীকে লক্ষ্য করে প্রকাশ্যে জনসভায় গ্রেনেড হামলা, 24 জন মানুষ নিহত, শত শত মানুষ আহত। তারপরেও তদন্ত নিয়ে শুরু হয় ভয়াবহ নাটক। জজ মিয়া নামে একটি গল্প সামনে আনে বিএনপি। পরবর্তীতে তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করে প্রকৃত হামলাকারীদের আড়াল করতে তদন্তকে বিএনপি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল, কারণ সেখানে সম্পৃক্ত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান। 2018 সালে নিম্ন আদালতের রায়ে একাধিক আসামিকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলা সাক্ষী। একই মামলায় তদন্ত বিভ্রাট করা, জজ মিয়া কাহিনী তৈরির অভিযোগে আরো কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও সাজা দেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ কি হলো? 2024 সালের 1 ডিসেম্বর সুদি ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে হাইকোর্টের মাধ্যমে নিম্ন আদালতের সেই রায় বাতিল করে মামলার সব আসামিকে খালাস দেওয়া হয়। মানে বাংলাদেশে 21 আগস্ট বইলা কিছু হয় নাই, এটা নাটক ছিল। অবশ্য বাপ ছেলের জন্য এটা করবে, খুব স্বাভাবিক, তাই না? ইউনূস তো তারেকের আব্বা লাগে, জানেন না? আদালত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ভিত্তি হওয়া সম্পর্ক অভিযোগপত্রকে অবৈধ এবং আইনগতভাবে অকার্যকর বলে উল্লেখ করলো। আদালত বলল 21 আগস্ট বাংলাদেশে কিচ্ছু হয় নাই, এগুলো সব নাটক ছিল। মানে চিন্তা করা যায়। এরপর 2025 সালের 4 সেপ্টেম্বর আপিল বিভাগও হাইকোর্টের যে খালাসের সিদ্ধান্ত এটাকে বহাল রাখে। হাইরে বিচার বিভাগ! 2018 সালের রায়ে যেই কুলাঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, সেই কুলাঙ্গার আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিচার বিভাগের মাইরে বাপ কইরা ছাইরা দিছে ইউনূস, এরপর ছাড়তেছে তারেক রহমান। 2004 সালের 21 আগস্টের বিস্ফোরণ শুধু মানুষের দেহকে ক্ষতবিক্ষত করে নাই, এইটা বাংলাদেশের রাজনীতির বিশ্বাসকে বিস্ফোরিত করেছিল। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার মেরুকরণ ঠিক সেই সময় হয়েছিল। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হবে 21 আগস্টের সেই হামলা নির্ধারণ করেছিল। সহানুভূতির রাজনীতি, সহাবস্থানের রাজনীতির জায়গা বিএনপি অবশিষ্ট রাখে নাই। একদিকে ক্ষমতা রাজনীতি, অন্যদিকে বিরোধী দলকে দমন পীড়নের ভয়াবহ চিত্র, আর মাঝখানে ছিল সাধারণ কর্মী যারা কোনো ক্ষমতার ভাগ পায় না, কিন্তু রাজনৈতিক সহিংসতায় সব থেকে বড় মূল্য তাদেরকে দিতে হয়। সেই 21 আগস্টের ভয়াবহ হামলা পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতারা মামলা করতে গিয়েছিল, কিন্তু মামলা নেই নাই। তৎকালীন সময়ের একটা ভিডিও চিত্র দেখেন। আজ বিকেল 4:45 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী প্রথমে রমনা থানায় যান। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপর গুলি বর্ষণ ও প্রাণনাশের চেষ্টা এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্বরচিত গ্রেনেড হামলার কারণে তারা পৃথক দুটি মামলা দায়ের করতে চাইলে রমনা থানা পুলিশ
তা গ্রহণে অস্বীকৃতি জানায়। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জলিল সাহেব মামলার জন্য থানার দ্বারে দ্বারে ঘুরেছে, কিন্তু মামলা নেওয়া হয়নি। যদি 21 আগস্ট নাটক হতো, আওয়ামী লীগের সাজানো নাটক হতো, শেখ হাসিনার সাজানো নাটক হতো, তাহলে মামলা কেন নেওয়া হলো না? তাহলে কেন আহতদের চিকিৎসা দিতে বাধা প্রদান করা হলো? তদন্ত করে শেখ হাসিনা দোষী হলে সেটা শেখ হাসিনার উপর চাপিয়ে দেওয়া যেত না বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে? কিন্তু সেটা হয়েছে? হয় নাই, কারণ হামলা করা হয়েছিল তারেক রহমানের নির্দেশনায়। আজ এত বছর পর 21 আগস্টে বাংলাদেশে কিছু হয়নি, এটা আমাদেরকে শুনতে হয়। তাহলে গ্রেনেড কে মারছিল? কেন রাজধানীতে প্রকাশ্যে জনসভায় এমন হামলা সম্ভব হলো? সরকারের গোয়েন্দা সংস্থা মুখে আঙুল ঢুকিয়ে রেখেছিল? কেন তদন্ত নিয়ে পরবর্তীতে বিতর্ক তৈরি হলো? কেন জজ মিয়া কাহিনী সামনে এলো? কেনই বা তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ হলো? সবচেয়ে বড় প্রশ্ন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার সংস্কৃতি বাংলাদেশ কোথায় পেল? কারা শেখালো? উত্তর বিএনপি নাকি 21 আগস্টের সেই বিকেলে গ্রেনেডের বিস্ফোরণে 24টি তাজা প্রাণ চলে গিয়েছিল, কিন্তু সেই বিস্ফোরণের শব্দ বাংলাদেশের রাজনীতিতে আজও প্রতিধ্বনিত হয়, সারা জীবন হবে। এটার কোনো রিকনসিলিয়েশন হবে না। 21 আগস্টের কোনো রিকনসিলিয়েশন হবে না, কোনো সমঝোতা হবে না, এটা প্রমাণিত সত্য। 21 আগস্ট শুধুমাত্র একটা হামলার নাম নয়, এটা প্রশ্নের নাম। একটা রাষ্ট্র কতটা রাজনৈতিক সহিংসতার মধ্যে ডুবে গেলে একজন বিরোধী দলীয় নেত্রীকে প্রকাশ্যে জনসভায় গ্রেনেড মেরে হত্যা করতে চায়, এবং তখন মানব ঢাল তৈরি করে নেতাকর্মীরা ওনাকে বাঁচিয়ে নেয়। বিএনপির ক্ষমতার লড়াই মানুষের জীবনের চেয়েও বড়, এটা আমরা বারবার দেখেছি। 75-এর 15ই আগস্ট জিয়া সেটার প্রমাণ করেছে, 2004-এর 21 আগস্ট খালেদা প্রমাণ করেছে, আর সবশেষ 24-এর 5 আগস্ট জঙ্গি আন্দোলনের মাস্টার মাইন্ড জিয়ার পুত্র, কুখ্যাত পুত্র তারেক্কা সেটা প্রমাণ করে দিয়েছে। ক্ষমতার সিঁড়িতে ওঠার জন্য যত লাশ প্রয়োজন, লাশ ফেলে দাও, এটা বিএনপির রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু একটা কথা মাথায় রাখা উচিত, ইতিহাস একদিন সব পাওনা মিটিয়ে দেবে। এটা হুমকি না, এটা রাজনৈতিক বাস্তবতা। 21 আগস্ট নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকুন।